বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি শেয়ার করব সেটা হলো কোন কোন ক্ষেত্রে উৎসে মূসক বা ভ্যাট কর্তন করতে হয় না বা কর্তন করতে হবে না, এই বিষয়টুকু শেয়ার করব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। ভ্যাটের রিটার্ন যেহেতু প্রতি মাসে দেওয়া হয়, তো ভ্যাটের কিছু সেন্সিটিভ বিষয় রয়েছে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রত্যেকটা মাসে শুরু হয় যে কোনো না কোনো ফেসবুক পেজ, গ্রুপ পেজ, ইউটিউব চ্যানেলে প্রায় প্রশ্ন করেই আর কি। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে, কত পার্সেন্ট হারে কর্তন করব, আমি কি ভ্যাট উৎসে কর্তন করতে পারবো কিনা, এবং কোনো ক্রাইটেরিয়া আছে কিনা, এই যে বিষয়গুলো উৎসে মূসক কর্তনের বিষয়টা প্রত্যেকটা মাসেই আসে। দ্বিতীয়ত হলো ভ্যাট রিটার্নের ইস্যুটা তো প্রায় ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দেখা যায়। এরপরে দেখা যায় হলো আপনার 4.3 অর্থাৎ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট বা মূল্য ঘোষণা যেটাকে বলা হয়। এরকম 2 থেকে 3টা বা 4টা অপশান প্রায় ফেসবুকে খুব সেন্সিটিভ ইস্যুতে পরিণত হয়েছে, যে আমি উচ্চ মূসক কর্তন করতে পারবো, কত পার্সেন্ট হারে কর্তন করতে হবে, কোন কোন সেবার ক্ষেত্রে কর্তন করতে হবে, এবং কর্তন করার ক্রাইটেরিয়া কি, ভ্যাট রিটার্ন আমি তো রেগুলার জমা দিইনি, তো আমার জরিমানা হচ্ছে, অথবা ভ্যাট রিটার্নে এই অপশানটি কোথায় দেখাতে হবে, অথবা আমার তো উৎসে কর্তন করে নাই, আমাকে কিভাবে ট্রেজারি চালান করে জমা দিতে হবে, আমি তো আমার পণ্যের ইম্পোর্ট করে নিয়ে আসছি বা ক্রয় করতেছি, বাট আমি মূল্য ঘোষণা দিচ্ছি না, তো মূল্য ঘোষণা কিভাবে অনলাইনে দিতে হয়। এরকম 3-4টা বিষয় খুবই সেন্সিটিভ এবং সিরিয়াস বিষয়গুলো। যাই হোক, আমরা প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, অডিট, যেটাই পাই না কেন সেটাই আমরা শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করব, অর্থাৎ উৎসে মূসক কর্তন করতে হয় কিনা। আচ্ছা, সম্বন্ধে শুধু আপনারা জেনে থাকবেন, বর্তমানে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ভ্যাট রেট হলো কত, 15%। এক। দ্বিতীয় কথা হলো যে আপনার ক্রাইটেরিয়া, মানে ক্রাইটেরিয়াটা কি, মানে আপনি কি উৎপাদনকারী, আপনি কি সরবরাহকারী, আপনি কি কমার্শিয়াল ইম্পোর্টার, না মানে এই যে ক্রাইটেরিয়া, এই বিষয়গুলো, না আপনি কি সার্ভিস প্রোভাইডার, আপনি কি পণ্য বিক্রির সময় 6.3 ইস্যু করছেন না ইস্যু করছেন না, অথবা প্রতি মাসের ভ্যাট রিটার্ন কি আপনি জমা দেন কিনা। ভ্যাট রিটার্ন জমা দিলে বছর শেষে যে একটা মূসক সম্মাননাপত্র পাওয়া যায় সেটা আপনি পেয়েছেন কিনা, বা ভ্যাট অনলাইন সার্ভারে আপনি চেক করেছেন কিনা, অথবা উৎসে মূসক বা ভ্যাট কর্তনের যে এসআরও আছে সেই এসআরও নাম্বারটা জানেন কিনা, বা ওইখানে যে 43টি সেবা আর ক্ষেত্রে বলা হয়েছে বাধ্যতামূলকভাবে উৎসে ভ্যাট কর্তন করতে হবে, ওই সেবাগুলোর মধ্যে আপনার সেবাটি পড়ে কিনা, বা ওই সেবাগুলোর মধ্যে যে ভ্যাট কর্তনের যে এসআরওটা আছে, এসআরও যে আরও কিছু কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো আপনি দেখেছেন কিনা। এরকম কিন্তু অনেক কোয়ারি কিন্তু থেকে যায়। যাই হোক, যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। তাহলে চলুন আমি বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই। এটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা একটা ব্লগ থেকে, যদিও এছাড়াগুলো আমাদের কাছে আছে, বাট এগুলো টাইপ করা অনেকটা কষ্টসাধ্য, যাই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেই আপনাদের সাথে উপস্থাপন করা। যাই হোক, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন 1 নম্বরে বলা হয়েছে উৎপাদনকারী, তার মানে আপনি উৎপাদনকারী কিনা। উৎপাদনকারী 15% হারে, তার মানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, বা হ্রাসকৃত হারে, মানে হতে পারে 7.5, হতে পারে 10, তাহলে হ্রাসকৃত হারে, বা সুনির্দিষ্ট কর, সুনির্দিষ্ট একটা বিষয় রয়েছে যে পার ইউনিট বা কত ইউনিট উৎপাদন করতে সুনির্দিষ্ট একটা করের রেট রয়েছে, অথবা সুনির্দিষ্ট কর আরোপিত রয়েছে, এরূপ কোনো পণ্য উক্ত হার বা সুনির্দিষ্ট কর, মানে আপনার যে হ্রাসকৃত হার বা আদর্শ হার বা সুনির্দিষ্ট কর উল্লেখপূর্বক যদি আপনি 6.3 অর্থাৎ মূসক চালানের মাধ্যমে সরবরাহ করেন, সেক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না। কে এই পণ্যটা সরবরাহ করছে, মনে রাখতে হবে উৎপাদনকারী। এটা কার জন্য প্রযোজ্য, শুধুমাত্র উৎপাদনকারীর জন্য প্রযোজ্য। ওকে, আচ্ছা, এরপরে আসি একের কতে কি বলা আছে, বলছে কোন সরবরাহকারী, তার নেচারটা কি, আপনি সরবরাহ করছেন কিনা, আপনি সরবরাহ কিনা। তাই বলছে কোন সরবরাহকারী ফর্ম মূসক 6.3 কর চালানপত্র এর মাধ্যমে 15% হার উল্লেখপূর্বক পণ্য সরবরাহ করিলে উৎসে মূসক কর্তন করতে পারেন। মানে আপনি সরবরাহকারী, আপনি যদি পণ্য সরবরাহ করেন, আপনি 6.3 ইস্যু করবেন 15% হার উল্লেখপূর্বক, সেক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না। তবে এখানে কিছু শর্ত আছে। শর্তের ক্ষেত্রে বলা আছে, উক্ত ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক সর্বশেষ অর্থ বছরে ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অর্থাৎ আইভাস
হইতে প্রাপ্ত নিয়মিত যে দাখিলপত্র পেশ করেন সেই সংক্রান্ত একটা প্রত্যয়নপত্র অথবা যে মূসক সম্মাননাপত্র যেটা সার্ভারে আসে বছর শেষে। আচ্ছা, সম্মাননাপত্র সরবরাহ গ্রহীতার নিকট দাখিল করতে হবে। আরও শর্ত থাকে যে যদি আপনি যুক্তিসঙ্গত কারণবশত যদি ওই প্রত্যয়নপত্র বা মূসক সম্মাননাপত্র না পান, তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার দপ্তর থেকে আপনি একটা প্রত্যয়নপত্র নিতে পারেন। সেই প্রাপ্ত প্রত্যয়নপত্র বা মূসক সম্মাননাপত্র সরবরাহ গ্রহীতার নিকট দাখিল করলে উচ্চ মূসক কর্তন করতে হবে না। এরপর আসি 2, বিধি, মানে ওই যে আমাদের মূসকের যে উচ্চ ভ্যাট কর্তন করতে হবে তার যে এসআরও আছে বা বিধি, যে এসআরও যে বিধি আছে ওইটাকেই বলা হয় মূসক সম্মাননার যে বিধি, বা ওই যে আমাদের যে এসআরও আছে সেই এসআরওতে কিন্তু আলাদা আলাদা বিধি উপবিধি উল্লেখ আছে। তাই আমরা এখানে বলছি বিধি 3 এর উপবিধি 2 এ বর্ণিত ছকে উল্লেখিত সেবা ব্যতীত, তার মানে ওই যে আমাদের উচ্চ ভ্যাট কর্তনের যে এসআরও, সেই এসআরওতে একটা টেবিল রয়েছে, সেই টেবিলে কিন্তু 43টি সেবার কথা বলা আছে। এখন সেখানে বলা আছে উল্লেখিত সেবা ব্যতীত, মানে ওই সেবাগুলোর ক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলকভাবে উচ্চ ভ্যাট কর্তন করতেই হবে। আচ্ছা, এখন বলা রয়েছে উল্লেখিত সেবা ব্যতীত অন্য কোনো সেবার ক্ষেত্রে সেবা সরবরাহকারী ফর্ম মূসক 6.3 এর মাধ্যমে সেবা সরবরাহ করলে উচ্চ মূসক কর্তন করতে হবে না। এখানে কিন্তু পণ্যের কথা বলা হয়নি, কি বলা হয়েছে? সেবা। তার মানে ওই যে ভিডিএস এর যে এসআরও আছে, এসআরওতে যে 43টি সেবার কথা বলা আছে, ওই 43টি সেবার বাইরে যদি আপনি কোনো সেবা দিয়ে থাকেন 6.3 এর মাধ্যমে, সেক্ষেত্রে উচ্চ মূসক কর্তন করতে হবে না। এরকম একটা উদাহরণ যেমন ইন্টারনেট বিল, তো ইন্টারনেট বিল কিন্তু ওর মধ্যে অন্তর্ভুক্ত নাই। তো ইন্টারনেট বিলের যদি বিল যিনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতেছেন তিনি যদি 6.3 এর মাধ্যমে সেবাটা সরবরাহ করে, যাকে সরবরাহ করতেছেন তিনি সরবরাহ গ্রহণকারী, কিন্তু উচ্চ মূসক কর্তন করতে পারবে না। আচ্ছা, 3 আমি বলছি জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ মানে পানি, ওয়াসা, বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল বিল বা মোবাইল ফোন পরিষেবার বিল পরিশোধের ক্ষেত্রে উচ্চ মূসক কর্তন করতে হবে না। আচ্ছা, 4 বলছি আইনের প্রথম তফসিল উল্লেখিত পণ্য বা সেবা বা উভয় সরবরাহের ক্ষেত্রে উচ্চ মূসক কর্তন করতে হবে না। কারণ আপনারা জানেন ভ্যাটের 3টা তফসিল রয়েছে, প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, তৃতীয় তফসিল। তো প্রথম তফসিল হলো অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা। ওখানে বলাই আছে অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা নিয়ে যদি কেউ বিজনেস করে থাকে, অর্থাৎ অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা মানে কি? যদি আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নিয়ে থাকেন তাহলে প্রতি মাসে আপনি ভ্যাটের রিটার্ন জমা দিবেন, ভ্যাটের যাবতীয় কমপ্লেন্সগুলো করবেন। বাট ওই পণ্য বা সেবা নিয়ে কেউ বিজনেস করলে ভ্যাটের আওতায় রেজিস্ট্রেশন নিতে হয় না। কিন্তু কেউ যদি নিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে সব ভ্যাটের সকল কমপ্লেন্সগুলো করতে হবে। 5 বলছে মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 21 এর আওতায় শূন্য হার বিশিষ্ট সরবরাহের ক্ষেত্রে, অর্থাৎ শূন্য হার যে রয়েছে, যাহা আমরা বলি 100% এক্সপোর্ট বা ডিম এক্সপোর্ট যে বিষয়গুলো থাকে, তার বলছি যে শূন্য হার বিশিষ্ট সরবরাহের ক্ষেত্রে উচ্চ মূসক কর্তন করতে হবে না। আচ্ছা, এরপরে আসি 6 যে বিধি 3 এর উপবিধি 2 এ বর্ণিত ছকে কি রয়েছে আপনার উল্লেখিত বিজ্ঞাপনী সংস্থা এবং টেলিভিশন ও অনলাইন সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠান শীর্ষক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যায়িত ফর্ম মূসক 6.3 প্রদান করলে উচ্চ মূসক কর্তন করতে হবে না। অর্থাৎ ওই 43টি সেবার মধ্যে কিন্তু এই দুইটা হেড রয়েছে, বিজ্ঞাপনী সংস্থা এবং টেলিভিশন ও অনলাইনে সম্প্রচার। এই সেবাটা যারা দিয়ে থাকবেন তারা যদি ওই উচ্ছে ভ্যাট কর্তন করাইতে না চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই রাজস্ব কর্মকর্তা কর্তৃক আপনি যে ফর্ম মূসক 6.3 সেখানে প্রত্যায়িত মানে সত্যায়িত করার মতো ওই প্রত্যয়ন করে নিয়ে আসতে হবে, তাহলে কি হবে, উচ্চ মূসক কর্তন করতে পারবে না। আচ্ছা, আসবাবপত্রের উৎপাদক যদি 15% হারে মূসক প্রদর্শন পূর্বক রাজস্ব কর্মকর্তা প্রত্যায়িত ফর্ম মূসক 6.3 প্রদান করে তাহলে উচ্চ মূসক কর্তন করতে হবে না। তার মানে আসবাবপত্র উৎপাদকের বিষয়টাও রয়েছে, উনি 15% হারে 6.3 ইস্যু করবে এবং সেটা রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যায়িত হতে হবে। আচ্ছা, 8 বলছি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস অর্থাৎ EFD বা সেলস ডাটা কন্ট্রোলার
অর্থাৎ এসডিসি হইতে ইস্যুকৃত মূসক চালানপত্রে অর্থাৎ ফিসক্যাল রিসিট সরবরাহ গ্রহীতার নাম ও নিবন্ধন নম্বর উল্লেখ থাকার সাপেক্ষে উচ্চে মূসক কর্তন করতে হবে না। অর্থাৎ এই যে ডিভাইস বা সেলস ডাটা কন্ট্রোলার, এই যে ডিভাইসটা ব্যবহার করা হয়, সেখান থেকে যে মূসক চালানপত্র যে ইস্যু করা হয়, সেই মূসক চালানপত্রে সরবরাহ গ্রহীতার নাম, ঠিকানা বা বিন নম্বর উল্লেখ থাকলে উচ্চে মূসক কর্তন করতে হবে না। এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনাকে উচ্চে মূসক কর্তন করতে হবে না। এর বাইরে যা যা থাকবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উচ্চে মূসক কর্তন করতে হবে। সম্মানিত শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে। কারণ ভ্যাট সংক্রান্ত এরকম অনেকগুলো বিষয় প্রতিনিয়ত আপডেট আসে, প্রতিনিয়ত এসআরও অর্থাৎ স্ট্যাটুটরি যে অর্ডার যেগুলো আছে আর কি, সাধারণ আদেশ থাকে, বিশেষ আদেশ থাকে, এই বিষয়গুলো যে আপনার এসআরওগুলো পাশাপাশি জেনারেল অর্ডার, স্পেশাল অর্ডার, আপনার শিডিউল, ভ্যাট আইন, ভ্যাট বিধি, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হয়। যাই হোক, ভ্যাটের সেন্সিটিভ ইস্যুগুলোই হলো যে উচ্চ মূসক কর্তন করতে হবে কিনা, উচ্চ মূসক কর্তন করতে হলে কত % হারে কর্তন করবেন, কখন কর্তন করবেন, কর্তন করতে হবে কিনা, এই যে এরকম বিষয়গুলো নিয়েই কিন্তু ইস্যু প্রায় আসে। যাই হোক, সম্বন্ধে শুধু আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বা আপনার যদি উপকার রেখে থাকে, অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এরকম নতুন নতুন বিষয় এবং আপডেটেড বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। যাই হোক, সম্মানিত শুধু আমরা এর পরবর্তীতে ভ্যাট অনলাইন সার্ভিসের ভ্যাটের যে রিটার্ন A to Z আমরা ভিডিও করে দেখাবো। যদিও অনেক বড় একটা ভিডিও হবে, কিছুই করার নাই। আমাদের যদি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমাদের প্রায় 33 থেকে 40 মিনিটের ভিডিও ছিল। এরপরে আমাদের একটু প্ল্যানিং আছে, একটু সমস্যার কারণে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াইছে, এই কারণে আমরা ওইটা করতে পারি নাই। যাই হোক, আমরা আবার হয়তো এই ভ্যাট অনলাইন সার্ভিসের উপরেই ভ্যাটের যে রিটার্ন, এটার উপরে হয়তো 3 থেকে 5টা কমপ্যাক্টে ভিডিও দেবো, তাহলে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, সম্বন্ধে শুধু আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।